বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর মধ্যে মানে সরকার বা রাষ্ট্র কাঠামোর পরিবর্তনটা আমরা তো মানে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। একটা সরকারের বয়স মাত্র 4-4.5 মাস, এবং তার আসলে তার একটা ভিশন সে রেখেছে, সেটির দিকে কত দূর আগাবে, কিভাবে আগাবে। মোস্তফা কামাল বলছিলেন যে ডিস্টারবেন্সগুলো থাকলে বা অন্যদিকে ফোকাস না সরলে সরকারের জন্য সুবিধা হয় একটু। কিন্তু পলিটিক্যাল প্র্যাকটিস যেটা, সেটাতে কি আসলে 5 আগস্ট পূর্ববর্তী পলিটিক্যাল প্র্যাকটিস বা এখনকার পলিটিক্যাল প্র্যাকটিস এইটার মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? কামাল ভাই বলছিলেন এটা আসলে কিছুটা পার্থক্য কিন্তু হয়েছে, যেটা সংসদের আলোচনায় উনি বলছিলেন যে আগের যে বিরোধী দল বলতে আমরা যা বুঝতাম যে বিশেষ করে শেখ হাসিনার আমলে তো আপনি দেখছেন 2 হাতে, যেটা বললেন 2 হাতে টেবিল চাপড়ানো, এবং ফেসিবাদের জন্য তো উনি খুব চমৎকার একটা কথা বলেছেন। ফেসিবাদের জন্য আমরা খালি আওয়ামী লীগই দায়ী করি, ফেসিবাদের জন্য আওয়ামী লীগের চেয়েও কম দায়ী না জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি যদি এই নির্বাচনগুলোতে এভাবে না থাকতো কখনই আওয়ামী লীগ নির্বাচনগুলো করতো না এবং এই জায়গা যেত না। সুতরাং আওয়ামী লীগ হয়তো ফেসিবাদের প্রতি একটা ইন্টেনশন থাকতে পারে বা তাদের একটা কর্তৃত্ববাদের প্রতি একটা ঝোঁক চলে গেছে, কিন্তু সেই ঝোঁকটা থেকে তো আপনার বাসায় বাড়িতে যদি লোকটা কেউ ডিরেলড হয়ে যায়, ডিভিডেড হয়ে যায়, তখন বাকি সবাই তারা ফিরিয়ে আনে। কিন্তু জাতীয় পার্টি কি করেছে, এটাতে বাধা দিয়েছে, কারণ তার আর কোনো অবস্থান নেই সমাজে। সুতরাং সে যতদিন পারে, গত 15 বছর আওয়ামী লীগের চেয়ে কম লুটপাট করে না জাতীয় পার্টি। সেই জায়গায় কিন্তু কোনো আলাপই করছি না। 14 দলীয় জোট কিন্তু কোনো কম লুটপাট করে নাই, তাদের কিন্তু কোনো অবস্থানই ছিল না সমাজে। মানে তারা অবস্থান, মানে তারা তো রাজনীতি বিক্রি করে খাওয়ার কোনো সামর্থ্য ছিল না। বিএনপি আওয়ামী লীগের ছিল, কিন্তু 14 দলীয় অধিকাংশ আদার্স রাজনৈতিক দলগুলো ছিল না, কিন্তু সেগুলো কিন্তু আওয়ামী লীগের চেয়ে বেনিফিট কম নিয়ে নাই। দেখা যাবে অনেক ক্ষেত্রে দেখবেন আওয়ামী লীগের ডাইহার্ট নেতারা কোনো বেনিফিটই পায় নাই অনেক। আবার দেখা যাবে 14 দলীয় জোটের সাধারণ যে যার 50 জন সমর্থক নাই বা 20 জন সমর্থক নাই, সে ব্যাংকের মালিক, অথবা সে একটা প্রিন্ট মিডিয়ার মালিক, অথবা সে একটা ইলেকট্রনিক মিডিয়ার মালিক, অথবা মালিকানার অংশ। তো এই যে জায়গাগুলো বা টাকা পয়সার মালিক হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা খেয়াল করি না। গত 2 বছরও কিন্তু এই জায়গাটাতে ফোকাসে মানে কিছু লেকিংস আছে। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো যে টোটাল বাংলাদেশের 54 বছর রাজনীতির একটা হিস্সা দরকার ছিল। আপনি সংস্কার করবেন কিসের উপরে, আপনার ত্রুটি কোথায়, আপনার সমস্যাগুলো কোথায়, এই আইডেন্টিফিকেশন কিন্তু আমাদের হয় নাই। আমরা শুধুমাত্র কি করলে, কি কাজ করলে আমরা আরো বেশি ভালো থাকবো সেদিকে ফোকাস করছি, কিন্তু কেন আমি খারাপ ছিলাম সেই জায়গাটার মুখটা যে বন্ধ করা দরকার সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। তো আমি আপনাদের মানে যেটা বলতে চাই সেটা হলো রাজনীতিতে গুণগত পরিবর্তন যে আসে নাই, একদমই না। বাংলাদেশে দেখেন আপনি বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু নানাভাবে তিনি জেস্টার শো করছেন তিনি কতটা গণমুখী। এই যে সৈনিকদের সাথে একসাথে খেয়েছেন, আপনি ট্রাফিক সিগন্যাল দেখছেন, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের জন্য কোনো ট্রাফিক সিগন্যাল আমি গত 4 মাসে কোনোদিন ফেস করিনি। কিন্তু আগে আমি অনেক জায়গায় রাস্তা দাঁড়িয়েছিলাম, যে কোনো সময় 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এই রাস্তা পুরোটি 1.5 ঘন্টা 2 ঘন্টা বন্ধ। বিশেষ করে ওই এলাকাটা আমাদের ওই ইডেন কলেজ, ওই রাস্তাটা কখনো কখনো দেখতাম। তো আমরা যে এলাকায় যেতাম আর কি। তো এখন কিন্তু আমি প্রধানমন্ত্রীর জন্য বা কোনো মন্ত্রীর জন্য রাস্তায় আমাকে এখন পর্যন্ত দাঁড়াতে। এখানে আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি যদি আমাকে একটু পরিষ্কার করেন যে ব্যক্তি তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্জনগুলো ছাড়া এবং তার অনুশাসন ছাড়া তার মন্ত্রিসভা বা সরকারের সামষ্টিক অর্জন কি আপনাকে আসলে সন্তুষ্ট করে? আমি বলি যেগুলো হচ্ছে তার অনেকগুলো কিন্তু তার অনুশাসন, তার ডিরেকশন। তিনি 9টায় যাচ্ছেন বলে সচিবালয়ে সবার 9টায় ঢুকতে হচ্ছে, কিন্তু এটা মনে হচ্ছে মন্ত্রীরাও বলেন যে আমরা ভয়ে থাকি। তো ভয়ে থাকা একটা বিষয়, আর ব্যক্তিগত পরিবর্তন এনে আমি আমার উদাহরণ তৈরি করা সেটা আরেকটা বিষয়। আপনি যদি এটা পরিষ্কার করেন যে এটা কি ব্যক্তিকেন্দ্রিক এক ধরনের সার্কেল তৈরি হচ্ছে নাকি আসলে সবকিছুই পাল্টাচ্ছে? সার্কেল তৈরি হচ্ছে না, মানে ব্যক্তির ইনিশিয়েটিভের কারণে টপ লেভেলে যদি কোনো পরিবর্তন আসে এটা কিন্তু সব জায়গায় আন্দোলন তৈরি করে, পজিটিভ যদি হয়। তো এই পরিবর্তনগুলোকে অস্বীকার করার সুযোগ নেই, কারণ প্র্যাকটিস করতে করতে এরা স্বাভাবিক হয়ে যাবে। একটা দিক। আরেকটা হলো এটা যদি স্বতঃস্ফূর্ত হতো খুবই ভালো হতো, কিন্তু আপনি স্বতঃস্ফূর্ত কাজটা করার জন্য তো বাংলাদেশে পলিটিক্যাল লিডারদের মধ্যে নানান ধরনের টেনশন থাকে। সেই টেনশনগুলো থেকে মুক্ত হওয়া মানে নতুন রাজনীতিবিদদের পক্ষে সম্ভব ছিল। সেখানেও তো কামাল ভাই বললেন নতুন রাজনীতিবিদদের কাছে উনি প্রত্যাশা খুঁজে পান না, এবং আপনিও জানেন আমিও জানি অনেক জায়গায় প্রত্যাশা নাই। তো বাংলাদেশের রাজনীতিটা এক ধরনের ঘূর্ণিধর রাজনীতি। এই ঘূর্ণিধর রাজনীতির মধ্যে যে আমার কাছে এটাই ভালো লাগছে যে প্রধানমন্ত্রী যে কিছু জেস্টার শো করছেন বা শো করতে পারছেন এবং কিছুদিন দেখাচ্ছেন, তার ফলে আমরা অন্তত সাধারণ মানুষ একটু স্পেস পাচ্ছি। আর মন্ত্রীরা আমার কাছে যেটা মনে হয় তিনি যদি একটু উদ্যোগ নেন যে 6 মাস অনেক সময়,
6 মাসের মধ্যে যে সকল মন্ত্রীরা আসলেই তো আমরা জানি কারা কারা ঠিক সাফল্য অর্জন করতে পারেন না প্রত্যাশিত জায়গায়, অথবা আরো বেশি কমপ্লেক্স করে ফেলেছেন। অনেক কথা কামাল ভাইয়ের কথার মাধ্যমে উঠে আসছে। তো কমপ্লেক্স জায়গাগুলো শুধু শুধু আপনি যদি আপনি খুব খুঁজে বের করতে হবে কেন ড্রপ আউট হবে। আগে তো হয় না, এই ড্রপ আউটটা মানে প্রথম পরীক্ষা দিয়ে না সে ফিরে যাবে, দ্বিতীয় পরীক্ষা দিয়ে ফিরে যাবে, কিন্তু প্রতি পরীক্ষা আগেই আসতেছে না। আমি বারবার বলছিলাম যে প্যানিক তৈরি করা যাবে না, টেনশন তৈরি করা যাবে না, সোসাইটিকে স্টেবল রাখতে হবে। তো এগুলো যেন করতে পারে, কোন কোন মিনিস্ট্রিগুলো কিভাবে কাজ করছে কিভাবে করতে পারছেন না, বারবার শুধুমাত্র ডিসচার্জ শো করা মানে নিজেদেরকে মানে মিডিয়াতে থাকা, এটা কোনো ইম্পর্টেন্ট কাজ না। মন্ত্রীদের থাকতে হবে সাধারণত ডেস্কে, মিডিয়ায় তার কোনো কাজ নাই। মিডিয়ার জন্য আমাদের তথ্য মন্ত্রণালয় আছে, তথ্যমন্ত্রী আছেন, তথ্য উপদেষ্টা আছেন, 3-4টা লোক আছেন, এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং আছে। সুতরাং এনাফ আমাদের জন্য। তো ওনারা যখন যত বেশি ভিজিবল হন তত কাজে তাদের টানাপোড়েন হয়ে যায়। এখন প্রধানমন্ত্রী যদি এই পুরো মন্ত্রিসভাকে 6 মাসের একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যান, অন্তত 1জন বা 2জনকেও উনি এক ধরনের তাদের রিমার্কেবল ভুলের জন্য বা ছাঁটাই করেন, আমার কাছে মনে হচ্ছে পরবর্তী মন্ত্রিসভার বার্তা চলে আসবে। এইভাবেই ক্রমান্বয়ে এগোতে হবে। একদিনে এগুনোর কোনো ব্যবস্থা পৃথিবীর কোথাও ছিল না। একদিনে কোনো সরকারও আমাদের সব করে দিতে পারবে না, প্রধানমন্ত্রীও একদিনে সবার কাছে নিয়ে আসতে পারবে না। আমার প্রত্যাশাটা একটুকুই, আপনি স্ট্যাটাস কোতে যা আমার আছে সেটা ঠিক রাখেন, সেটার গুণগত মান দেন। আমি অনেকেই আমাকে বলে, ইভেন এটা কিন্তু আলেকজান্ডার ক্ষেত্রেও একটা গল্প আছে এরকম, যে আমার যা আছে, ঈশ্বর আমাকে যা দিয়েছে, সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছে, আল্লাহ আমাকে যা দিয়েছে, আমি সেটা নিয়ে থাকি, সেটার গুণগত মান। বর্তমান সরকারকে আমি ধন্যবাদ দিব যদি তারা আমাদের এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটার মধ্যে যেন আমাদের কোনো অভাব না হয়, আমি যেন আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হই, আমি যেন আমার আইনের অধিকার থেকে বঞ্চিত না হই, আমি যেন কোনো ওয়াটার ইলেকট্রিসিটি এসব থেকে দুর্নীতির শিকার না হই, আমি যেন পুলিশের মাধ্যমে কোনো হয়রানির শিকার না হই। এইটুকু আমার নিশ্চিত করেন, বাকিটা যতটুকু পারেন দেন। এটাই হবে বাংলাদেশের নতুন বাংলাদেশের প্রাথমিক প্রত্যাশা।